মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 7 এবং ক্লাস 6 দুইটা সিলেবাস কাছাকাছি। আমি ক্লাস 7 এবং 6 এর সিলেবাস নিয়ে আলোচনা করব এবং তারা কিভাবে মার্ক মোটামুটি ভালো মার্ক পাইতে পারে এই সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা ক্লাস 7 এবং 6 এর বার্ষিক পরীক্ষার আগে চূড়ান্ত প্রিপারেশনের জন্য আমার এই ভিডিওটাতে আসা। এই ভিডিওতে আমরা প্রথমে ক্লাস 6 এর কি আসবে, 7 এর কি আসবে এগুলো নিয়ে আলোচনা করি। ক্লাস 6 এর 1 নম্বর কোশ্চেনের মধ্যে আসবে পার্টস অফ স্পিচ গুলোকে ফাইন্ড আউট করা যায়। একটা গ্যাপ দেওয়া থাকবে, ওই গ্যাপের মধ্যে আন্ডারলাইন করে দেওয়া থাকবে একটা ওয়ার্ডের মধ্যে পার্টস অফ স্পিচ গুলোকে কিভাবে ফাইন্ড আউট করা যায়। আর 7 এর থাকবে কি একটা সুইটেবল ওয়ার্ডের একটা গ্যাপ ফিলিং থাকবে। সুইটেবল ওয়ার্ডের মধ্যে আর্টিকেলও থাকতে পারে, অন্য ওয়ার্ডও থাকবে, প্রিপোজিশনও থাকবে, এটা সুইটেবল ওয়ার্ড। 6 এর 2 নম্বরটাতে সুইটেবল ওয়ার্ড থাকবে, বাট 7 এর সুইটেবল ওয়ার্ড থাকবে 1 নম্বরে। আর 7 এর 2 নম্বর কোশ্চেনে থাকবে টেবল। আমি আগে ক্লাস 6টা আলোচনা করি, পরে 7টা নিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি আমার সাধ্যের মধ্যে। পার্টস অফ ক্লাস 6 এর পার্টস অফ স্পিচ গুলা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এইগুলোর মধ্যে তো এগুলাই বাচ্চায় একটা স্টুডেন্ট একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের মধ্যে তার এগুলা লিখতে হবে। যেমন আমি বোঝাচ্ছি, একটা সেন্টেন্স দেওয়া থাকবে। 1 নম্বর কোশ্চেন নং 1 এর মধ্যে সুইটেবল ওয়ার্ড, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এটা সুইটেবল ওয়ার্ড না, এটা পার্টস অফ স্পিচ এগুলোকে ফাইন্ড আউট করতে হবে। একটা সেন্টেন্স দেওয়া থাকবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। পুরো ডিটেলস বোঝানো সম্ভব না স্টুডেন্টস। এইখানে এই ওয়ার্ডটার মধ্যে একটা আন্ডারলাইন দেওয়া থাকবে, এটাকে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে। এটা পার্টস অফ স্পিচের কিসের মধ্যে পড়ে? নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্বের মধ্যে পড়ে যায়, এটা আমার বুঝতে হবে। সেন্টেন্সের শুরুর ওয়ার্ডগুলো ম্যাক্সিমাম টাইম নাউন হয়, কি হয়? নাউন বা প্রোনাউন হয়ে যায়। শুরুর ওয়ার্ডগুলো কি হয়? নাউন বা প্রোনাউন কার সঙ্গে ব্যবহার হয়? নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড, যেমন হি, সি, ইট, এগুলা। বাট অনেস্টি তো এটার মধ্যে পড়ে না, অতএব এটা কি? নাউন। এটা কি? নাউন। আমি আবার বুঝাই, যেমন হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। এখন এই হিটা আসলে কি? এটা নামের পরিবর্তে, যেমন আমার নাম আইনুল, আমার পরিবর্তে এমন থাকতে পারে, আরেকজন স্টুডেন্ট তার সম্পর্কে থাকতে পারে যে বেস্ট স্টুডেন্ট। তাহলে এটা কি? প্রোনাউন। এটা কি? প্রোনাউন। আমি আরো কিছু ক্লু দিয়ে দিচ্ছি, এইটা ডিটেলস একটা সেন্টেন্স বুঝাই করা আরো কঠিন হয়ে যাবে। যেমন একটা সেন্টেন্স লেখা আছে, ইট রিফার্স to the state being honest. It refers to the state of being of being honest. এখন একটা স্টুডেন্ট এই অনেস্টির নিচে দাগ দেওয়া আছে আর এই রেফার্স এর নিচে দাগ দেওয়া আছে, এই দুইটার মধ্যে কোনটা কি? এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর স্টুডেন্ট মনে রাখবে, এস বাই এস যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে, কোনো সন্দেহ নাই, এটা মানে ভার্বের শেষে যদি থাকে কোনো সন্দেহ নাই। ভার্ব কাকে বলে? স্যার এখন তো ভার্বই চিনি না, কোনো কিছু করাকেই ভার্ব বলে। আমার বেসিক ক্লাসগুলোতে এটা দেওয়া আছে, 1 নম্বর ক্লাসে এই বেসিকটা সম্পর্কে, ভার্ব সম্পর্কে আমি ডিটেলস বোঝানোর চেষ্টা করছি। ভার্ব অন্তত ভার্বটা বোঝানোর চেষ্টা করছি। ইট হলো একটা সাবজেক্টের পরেই ম্যাক্সিমাম টাইম সাবজেক্টের পরেই ভার্ব থাকে, অতএব এটা কি? ভার্ব। এখন বলছে ইট রিফার্স টু দ্য স্টেট অফ বিং অনেস্ট। এটা হলো অ্যাডজেক্টিভ। কি? অ্যাডজেক্টিভ। স্যার এটা অ্যাডজেক্টিভ কেন? যে সকল ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায় তাকে কি বলে? তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ মানে অনেস্ট মানে সৎ, তার একটা গুণ প্রকাশ পাচ্ছে। আমি আরেকটু বলি, আইটিওয়াই থাকে, এএনসিই, এগুলা থেকে টিআইওএন, এসআইওএন, এগুলা কি হয়? নাউন হয়। এগুলো কি হয়? নাউন হয়। কি হয়? নাউন। তাহলে স্টুডেন্ট বুঝবে আইটিওয়াই, সিওআই, এরপর থাকে সিওআই, এসওআই, জিওআই, এগুলো থাকলে কি হয়? সবসময় নাউন হয়। কি হয়? নাউন হয়। কি হয়? নাউন। কি পাইলাম?
ANCEENCTION SION SYSY GY এগুলো কি নাউন, এগুলো কি নাউন মনে রাখবো আমরা, ঠিক আছে। এরপরে এরপরে যাই, যে সকল ওয়ার্ড ম্যাক্সিমাম টাইম 100% মধ্যে 90% টাইম থাকবে, যে এলওয়াই যেমন স্লোলি, SLOWLY স্লোলি এলওয়াই যুক্ত ওয়ার্ড গুলা অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব হয়। ক্লিয়ার? এরপরে প্রিপোজিশন, কোন প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। কি বসে? নাউন। প্রিপোজিশনের পরে কি হয়? নাউন হয়। ম্যাক্সিমাম টাইম প্রিপোজিশনের পরে নাউন হয়। আর্টিকেল AND এগুলোর পরেও কি হয়? নাউন হয়। এগুলো ডিটেলস ক্লাস আসবে, আমি আজকে জাস্ট শর্ট ভাবে ক্লাসটা সিলেবাসটা বোঝার চেষ্টা করতেছি। এরপরে দেখা যায় যে এ টু টু ইন, আমি এগুলো বলে দিই, অ্যাট, আফটার, উইথ, উইথআউট, তারপর হলো বিটুইন, অ্যামাং, এগুলো কি? এগুলো হলো প্রিপোজিশন। এগুলো কি? প্রিপোজিশন। ক্লিয়ার? এগুলো প্রিপোজিশন। ভার্ব কাকে বলে? কোনো কিছু করা কি বলে? যে ওয়ার্ডটা দ্বারা কোনো কিছু করা বোঝাবে তাকে কি বলবে? ভার্ব। যেমন হি লেখে, কি লিখছে? হি হেল্পস মি এন এস বাই এজ আছে এবং হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রনাউন। আর এই যে এরপরে সাবজেক্টের পরে ভার্ব আসে। কি আসে? ভার্ব। শিখলাম কি কি আমরা? SYCY GY TION SION এগুলো কি নাউন। ইন, অ্যাট, তারপরে অফ, বাই, এগুলো কি? এগুলো প্রিপোজিশন। এগুলো কি লিখে ফেলবে, খাতায় নিয়ে লিখে ফেলবে, এগুলো নোট করে ফেলবে, এগুলো প্রিপোজিশন। ক্লিয়ার? এরপরে এলওয়াই যুক্ত থাকবে। এলওয়াই যুক্ত গুলো কি হবে? ভার্ব। যেমন আমি একটা ওয়ার্ড লিখি, একটা সেন্টেন্স লিখতেছি, সেন্টেন্স লিখলে আমি এবার বুঝা দিচ্ছি। A dishonest man suffers. A dishonest man suffers, SEVERLY, severely, severely। এই দুইটা ওয়ার্ড, সে দুইটা ওয়ার্ডে বলতেছে, এই দুইটা ওয়ার্ডের মধ্যে কোনটা কি? এখানে ডিসঅনেস্ট ম্যান, এটা একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আসে? ভার্ব। বারবার এস বাই এস আছে। যারা এই যে এস বাই এস এর রুলগুলো বোঝে, থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ওটা ডিরেক্টলি এটা ভার্ব লিখবে। কি লিখবে? ভার্ব। এলওয়াই যুক্ত গুলোকে কি বলে? এলওয়াই যুক্ত গুলোকে অ্যাডভার্ব বলে। কি বলে? অ্যাডভার্ব বলে। আমার এই পার্শ্ব বিশেষ এটাই এতটুকুই থাকলো। পার্শ্ব বিশেষের পরে 2 নম্বরে সুইটেবল ওয়ার্ড কি থাকবে? সুইটেবল ওয়ার্ড গুলো কিভাবে বসাবে? সুইটেবল ওয়ার্ডের মধ্যে আর্টিকেলও থাকে। কি থাকে? আর্টিকেল থাকে। এখানে সাপোজ এখানে একটা ডিসঅনেস্ট ম্যান সাফার্স লট, এতটুকু দিলাম। এখন এই দুইটার মধ্যে আমি বসাবো। ডিসঅনেস্টের প্রথম অক্ষরটা কি? ডিটা কি? ওগুলো ক্লু দেওয়া থাকবে, কিন্তু আমি এরপরে বোঝাচ্ছি। এখানে ডি দেওয়া থাকবে। তাহলে ডিটা কি? ডিটা হলো কনসোনেন্ট। কনসোনেন্টের সামনে কি বসে? এ বসে। আমি শিখেছিলাম ডিসঅনেস্ট মানে সাফার্স আ লট। এখানেও কি থাকলো? এলটা প্রথম, এলটা হলো কনসোনেন্ট। কনসোনেন্টের সামনে কি বসে? এ বসে। কনসোনেন্টের সামনে কি বসে? এ বসে। আমি আবার বুঝাই, উই লিভ ইন, এখানে সাপোজ একটা দিছে, দেওয়ার পরে লিখছে এজ অফ সায়েন্স, CIENC, in the age of science we live in এখানে এইজ এর প্রথম অক্ষরটা কি? এটা কি? ভাওয়েল। ভাওয়েলের সামনে কি বসে? এন বসে। তাহলে উই লিভ ইন অ্যান এজ। এইভাবে আর্টিকেল গুলো লিখতে হয়। আর্টিকেল গুলো এইভাবেই লিখতে হয়। যেমন সায়েন্স হ্যাজ ব্রট দ্য হোল ওয়ার্ল্ড ভেরি, লিখি সায়েন্স হ্যাজ brought the whole world. Science has brought the whole world
Sciences all the broad world are very close us. এখন আজের প্রথম অক্ষরটা কি? ইউটা কি? ইউটা হলো বাউল। বাউলের সামনে কি বসে? এন। এখানে আমি এন দিব। সবসময় কি এন বসবে? জি না, সব সময় তো এন বসবে না। এখানে কি বসবে? এখানে প্রিপোজিশন বসতে পারে, যে সায়েন্সেস বোর্ড দ্য হোল ওয়ার্ল্ড ভেরি ক্লোজ টু আস। এখানে প্রিপোজিশন লাগবে। কি লাগবে? শুধু এন দিয়ে যে সব জায়গায় বসে এমনটা না। তার মানে ওই যে সুইটেবল ওয়ার্ডের মধ্যে কখনো বা প্রিপোজিশন বসাইতে হবে, কখনো বা কি বসাইতে হবে? প্রিপোজিশনও বসাইতে হবে, আর কখনো আর্টিকেলও বসাইতে হবে। যেমন আই এম going to market with a view to with a view, কেন দেয় নাই? by a cow। আমরা এখন ব্যক্তি এভাবে বলছে, তাহলে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউর পরে অটোমেটিকলি কি হয়? টু হয়। অ্যাকর্ডিং এর পরে অটোমেটিকলি কি বসে? টু বসে। কি বসে? টু বসে। এগুলা এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এই প্রিপোজিশনগুলো নিয়ে স্টুডেন্ট বারবার প্র্যাকটিস করবে, তাহলে তারা শিখতে পারবে। প্রিপোজিশন সম্পর্কে আমি একটু ধারণা দেই। ইন বসে ইন সালের পূর্বে। কি পূর্বে? সালের পূর্বে। আর অন বসে কোথায়? তারিখের পূর্বে। কোথায়? তারিখের পূর্বে। যেমন হি ওয়াজ born 20th জুলাই 2010 দিলাম। তাহলে এখন তারিখের সামনে কি বসবে? অন বসবে। আর সালের সামনে কি বসবে? ইন বসবে। কি বসবে? ইন। এগুলো টুকটাক মনে রাখতে হবে স্টুডেন্ট। প্রিপোজিশনের চ্যাপ্টারটা ভালো করে পড়বে। এটাদের জন্য সুইটেবল ওয়ার্ড আসবে। সুইটেবল ওয়ার্ড হলো ক্লাস 6 এর জন্য 2 নম্বর কোশ্চেনে সুইটেবল ওয়ার্ড থাকবে। এটা হলো 6 এর। এরপরে চলে যাই আমরা, টেবল থাকবে তাদের জন্য। আমি আগে 6 এর কোশ্চেনটা বুঝাই দিই, এরপর 7টা একটু কাছাকাছি এগুলো বুঝাই দিব আমি। এরপর 3 নম্বরটা থাকবে টেবল। আমি একটু বইটা ধরি, স্টুডেন্ট দেখবে জাস্ট এরকম থাকবে। একটা টেবল থাকবে, এই যে সাবস্টিটিউশন টেবল। এখান থেকে 3টা কলাম থাকবে, কলাম থেকে যে কোনো একটা নিতে হবে, যে কোনো একটা নিতে হবে। যেমন এরকম থাকতে পারে, আমি একটু শর্ট ভাবে দেখাই। He is very honest. He is very honest. He loves the poor. এখন এখানে যদি আমি লিখি যে হি ইজ দ্য পোর, এটা তো সেন্টেন্সটা হয় না। কি হবে? তাহলে সে সাজায় লিখবে হি ইজ ভেরি অনেস্ট। এইভাবে স্টুডেন্ট সাজায় লিখবে। কয় নম্বর? এটা 3 নম্বরে। হি লাভস দ্য পোর। হি লাভস দ্য পোর। যেটার সঙ্গে স্টুডেন্ট যেটা যায় ওইভাবে মিলাই এই সেন্টেন্সটা আমরা করে ফেলবো। স্টুডেন্টরা করে ফেলবে। ক্লাস 6 ফর দ্য স্টুডেন্টস অফ 6। 7 এর জন্য সেম রুল, কলামগুলো একইভাবে ওরা ব্যবহার করবে। ক্লাস 7 একইভাবে, যাদের কলাম আসবে এইভাবে, ওরা এইভাবে ব্যবহার করবে। 4 নম্বর কোশ্চেনের মধ্যে থাকবে কি? রাইট ফ্রম অফ ভার্ব। কি থাকবে? রাইট ফ্রম ভার্ব। টিচার এটা অনেক আগে থেকে বোঝানো দরকার ছিল। এটা রাইট ফ্রম ভার্বের উপর আমার ক্লাস আছে, আমার ভিডিওর মধ্যে ক্লাস আছে। বিশেষ করে ক্লাস 9 এর জন্য আমি একটা ক্লাস দিছি। ওইখানে রাইট ফ্রম ভার্ব আমি বোর্ডে লিখে বুঝাইছি, ডিটেলস বুঝাইছি। ওরা এইভাবেই বোঝার চেষ্টা করবে। এরপর আমি শিখাই দিই কতগুলো টুর পরে ভার্বন। টুর পরে কি বসে? টুর পরে ভার্বন বসে। বেশ কয়েকটা, সব টুর পরে ভার্বন, বেশ কয়েকটা টু। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু। এর আগে আমি একটু দিছিলাম, স্টুডেন্ট ভুল ধরতে পারে না। উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। কারণ আই এম গোইং টু মার্কেট উইথ এ ভিউ টু বাই, না উইথ এ ভিউ টু বাইং হবে। এখানে লিখে দিছিলাম, এটা কারেকশন করে নিবি স্টুডেন্ট। তো উইথ এ ভিউ টুর পরে ভার্বন বসে। কি বসে? ভার্বন প্লাস আইএনজি বসে। বেশ কয়েকটা টু, যা সব সময় কি বসে? সব সময় কি বসে? টুর পরে ভার্বন বসে। উইথ এ ভিউ টু look forward to get used to। এগুলোর পরে কি বসে? এগুলোর পরে ভার্বন প্লাস আইএনজি বসে। আমি একটা সেন্টেন্স একটু আগে লিখছিলাম যে আই এম, প্রিপোজিশনের ক্ষেত্রে বোঝানো গেলে, গোয়িং
আই এম গোয়িং টু মার্কেট উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু, এরপরে বাই লিখছিলাম, কি লিখছিলাম? বাই। এখন হচ্ছে ওই এখানে স্টুডেন্ট, কোন স্টুডেন্ট জানে যে উইথ এ ভিউটির পরে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে, তাহলে আর বাই লিখবে না, কি লিখবে? বাইং লিখবে, কারণ এখানে টু আছে। এই বাইটাকে এটা সে কি করবে? ঠিক করে ফেলবে। এই জন্য রুলগুলো জানা দরকার। কি জানা দরকার? রুলগুলো জানা দরকার। এর আগে একটা স্টুডেন্ট ভুল ধরতে পারে নাই যে উইথ এ ভিউটির পরে ভার্ব ওয়ান দিছে স্যার না, বাট এখন দেখা যাচ্ছে যে আইএনজি, তাহলে একটু আইএনজি ছিল, এই জন্য আমি আবার জিনিসটা ক্লিয়ার করে দেখালাম। এই হলো ভার্বগুলা। আবার রাইট নিয়মের মধ্যে কোনো ভার্ব দ্বারা, যদি ভার্ব ওয়ান দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয়, ভার্বের সাথে ডিরেক্টলি আইএনজি, ভার্ব ওয়ান প্লাস সরাসরি আইএনজি দিয়ে দিবে। এরপরে বাসা থেকে তারা রুলগুলো ভালো করে পড়ে চলতে। এটা 4 নম্বরটা, রাইট ফ্রম অফ ভার্ব। ভার্বগুলোকে কি করতে হবে? উপরে ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ডগুলোকে কি করতে হবে? ঠিক করতে হবে। অনেক সময় বি দেওয়া থাকে। এখন বি মানে কি জানেন? বি মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওয়াজ, ওয়ার, এর ম্যাক্সিমাম টাইম এই কটা ব্যবহার হয়। কখনো সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, পুরোটা সেন্টেন্স বা পুরোটা প্যাসেজ প্রেজেন্টে থাকলে এমিজার, আর পাস্টে থাকলে ওয়াজ ওয়ার হিসেবে ব্যবহার হয়। 4 নম্বরটা, স্টুডেন্টদের জন্য রাইট ফ্রম অফ ভার্ব। তারা রুল অনুযায়ী এইটা করার চেষ্টা করবে, এগুলা ভার্বগুলোকে সঠিক করার চেষ্টা করবে। 4 নম্বর গেল। 5 নম্বরে স্টুডেন্টস কি করবে? চেঞ্জিং সেন্টেন্স করবে। চেঞ্জিং এর উপর আমার একটা ডিটেইলস ক্লাস দেওয়া আছে স্টুডেন্ট, এবং চেঞ্জিং এ বস হয়ে যাও, ন্যারেশনে বস হয়ে যাও, বেশ কয়েকটা দেওয়া আছে। চেঞ্জিং এর ভেজাল শেষ। এগুলা স্টুডেন্ট আমার ভিডিও গুলো দেখবে, অ্যানুয়াল জন্য ঢুকবে, ঢুকার পরে দেখবে পাংচুয়েশন বোঝাবো এখন আমি। 6 নম্বরে চেঞ্জিং। চেঞ্জিং এর পরে একটু দেখাই, হি হেল্পস দা পোর, দা পোর। এখন এটাকে ইন্টারগ্রেটিভ করতে হবে। কি বইয়ের মধ্যে কি লেখা আছে? ইন্টারগ্রেটিভ করার জন্য বলবে। ইন্টারগ্রেটিভ মানে এখন কিভাবে করবে? ইন্টারগ্রেটিভ করতে গেলে এই বাক্যটা চিন্তা করতে হবে যে এখানে ডাস লাগবে। কি লাগবে? ডাস। স্যার ডাস কেন লাগে? এটা আমি ডিটেইলস আমার ক্লাসে দেওয়া আছে, এই জন্য বলি আমার ক্লাসগুলো ভালোভাবে দেখবে। ডাজ হি হেল্প দা পর, ডাজ হি হেল্প দা পর। স্যার এখানে ডাস কেন আসলো? আবার এস ছিল, এসটা থাকলো না কেন? এটা আমার ক্লাসে দেওয়া আছে, ক্লিয়ার। স্টুডেন্ট দেখে নিবে আমার চেঞ্জিং ক্লাসের মধ্যে। এখন আমরা পাংচুয়েশনে চলে যাবো। পাংচুয়েশনে যাই। পাংচুয়েশনে একটা সেন্টেন্স আমি জাস্ট সিম্পল ভাবে 6 এবং 7 এর জন্য লিখি, ওরা বুঝে ফেলবে। আই অ্যাম এ স্টুডেন্ট, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, মাই আই লাভ মাই ফ্রেন্ডস, my friend name is ইমরান। ইমরান, এতটুকু দেওয়া আছে। এখানে কমা দেওয়া কিছু নাই। স্টুডেন্ট জাস্ট 6, 7 এর জন্য সিম্পল। সেন্টেন্স শুরুর অক্ষরটা কি হয়? বড় হাতের অক্ষর। আর একটা রুক্ষ এখানে লেখা কি? আই জীবনও একা এই ফটাযুক্ত আইটা বসে না। এটা এই 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 আই বসে, এইটা বসে না। বসে কোনটা? এটা। তাহলে আই এম এ স্টুডেন্ট, আবার আই দিয়ে শুরু হয়েছে, নতুন করে সেন্টেন্স, তার মানে ফুল স্টপ। কি লাগবে? স্যার এটা ফুল স্টপ কেন দিলেন? এটা সাবজেক্ট দ্বারা শুরু, তো এটা অ্যাসার্টিভের জন্য ফুল স্টপ। আবার নতুন করে আই শুরু হয়েছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আবার নতুন করে আই যখন শুরু হয়েছে এটা একটা ফুল স্টপ লাগবে। আবার সাবজেক্ট দ্বারা শুরু, এই আইটাকে বড় হাতের অক্ষর দিব। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এখানে এলাম। এরপরে এমটা বড় হাতের অক্ষর লাগবে, সেন্টেন্সের শুরুর অক্ষর এটা। মাই ফ্রেন্ড নেম ইজ, ইমরানের প্রথম অক্ষর আই। আইটা বড় হাতের কেন স্যার? নামের অক্ষরগুলো বড় হাতের অক্ষর হয়, এটা প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউনের অক্ষরগুলো বড় হাতের হয়। এইভাবে পাংচুয়েশন গুলো করার চেষ্টা করবে। কমা সম্পর্কে দেখাই দেই, যেমন আই ওয়েন্ট টু ঢাকা। এখন কমাটা কিভাবে? এখানে চিটাগং লিখছে, চিটাগং। সিলেট, এরপর লেখছে কি? দিনাজপুর। and খুলনা, খুলনা লিখলো। এখন আই ওয়ান্ট টু ঢাকা, এটা একটা জায়গার নাম। এই চিটাগং, চিটাগং একটা কি? চিটাগং একটা জায়গার নাম, সিলেটও একটা জায়গার নাম, দিনাজপুর একটা জায়গার নাম, খুলনা একটা জায়গার নাম। জায়গার নামগুলো বড় হাতের অক্ষর হবে। চিটাগং বড় একটা শহর, দিনাজপুর একটা জেলা,
এটা কি বড় হাতের অক্ষর হবে, সিলেটও বড় হাতের ক্যাপিটাল লেটার হবে, খুলনাটাও ক্যাপিটাল লেটার হবে, ক্যাপিটাল লেটার হবে। এবং এখানে কমাটা শিখে একই রকম সমগোত্রীয় জিনিসগুলো হলে প্রথমটার পরে কমা হয়, দ্বিতীয়টার পরে যে আরো থাকে এটার পরে কমা হয়, তৃতীয়টার পরে কমা হবে, এবং লাস্টেরটার আগে কি বসবে, এন্ড বসায় ফেলছি, এবং সবার শেষে কি হবে, ফুল স্টপ। সবার শেষে কি হবে, ফুল স্টপ। এইভাবে পাংচুয়েশন গুলো স্টুডেন্ট করবে। তাহলে কি শিখলাম আমরা, বড় হাতের অক্ষর, সেন্টেন্সের শুরুর অক্ষরটা বড় হাতের, নামের অক্ষরগুলো বড় হাতের, কাছাকাছি একই রকম জিনিস হলে কি হয়, একই রকম জিনিস হলে কি হয়, কমা হয়, এবং লাস্টের আগে এন্ড হয়। আরেকটু বুঝাই, যেমন লেখা আছে গোয়িং টু মাই, এই জিটা ছোট হাতের অক্ষর দিচ্ছে, কোশ্চেন এইভাবে থাকবে, গোয়িং টু মাই নানি বাড়ি, লিখি গোয়িং টু মাই নানি বাড়ি, আইটা এইভাবে থাকবে ছোট হাতের, আই এট আ লট লাইক, কি কি খাইছে সে, কি কি খাইছে, বিরিয়ানি খাইছে, বিরিয়ানি খাইছে, এরপর পিৎজা খাইছে, এরপরে সে বার্গার খাইছে, আরো কি খাইছে, আরো ফ্রুটস খাইছে, কি খাইছে, ফ্রুটস খাইছে। এখন এই স্টুডেন্টটা দেখা যায় গোয়িং এ সেন্টেন্সে শুরুর অক্ষরটা কি লিখতে হবে, তার বড় লিখতে হবে, এটা খুব খেয়াল রাখতে হবে। এরপরে আই ওয়ান্ট টু, একটা জায়গার নাম দিয়ে দিচ্ছে, এই আইটা কি হবে, বড় হাতের অক্ষর হবে, কি হবে, আই হ্যাট এ লট, আইটা বড় হাতের হবে, এইভাবে, এই ফটো দিয়ে হবে না, এটা এরকম হবে, আই হ্যাট এ লট লাইক, বিরিয়ানি একটা নাম, খাবারের নাম বড় হাতের অক্ষর দিলাম, পিজাও দিলাম বড় হাতের অক্ষর, এরপরে বার্গারও দিলাম বড় হাতের অক্ষর, এই লাস্টের আগে কি হবে, এন্ড হবে, কি হবে, এন্ড, আর এগুলোর সামনে কি হবে, কমা। এই সমগোত্র জিনিস যদি হয়, প্রথমটা লেখার পর, লাইক কি কি বিরিয়ানি লেখার পরে কমা হবে, এরপরে যদি আরেকটা থাকে কমা, কিন্তু লাস্টেরটার আগে কি হবে, এন্ড হবে, এন্ড দিলে এটার পরে কমা হবে না, কারণ এন্ডের আগে কমা দেওয়া লাগে না। আবার বুঝাই, এটার সামনে কমা হলো, বার্গারের পরে কমা নাই, কেন এখানে এন্ড আছে, লাগবে না। এরপরে কি হবে, ফুল স্টপ। সেন্টেন্সের শেষে কি হয়, ফুল স্টপ হয়। বাক্যটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, কি সেন্টেন্স হয়, প্রশ্নবোধক বাক্য হইতে পারে। প্রশ্নবোধক বাক্য যেমন হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ। তাহলে এখানে কি বসবে, সেন্টেন্সের শুরুর অক্ষরটা কি হবে, বড় হাতের অক্ষর হবে। বাক্যটা যদি প্রশ্নবোধক চিহ্ন হবে। এই আমি 2 জায়গায় পাংচুয়েশন করলাম, কয় জায়গায় করলাম, 2 জায়গায়। এগুলোই পাংচুয়েশন স্টুডেন্টস। পাংচুয়েশনের পরে, পাংচুয়েশন মার্কের পরে 7 নম্বরে তাদের ইমেল এবং ইমেল বা লেটার্স থাকবে, 8 নম্বরে থাকবে কম্পোজিশন। তারা ইম্পর্টেন্ট কিছু কম্পোজিশন দেখবে, দেখে তারা দেওয়ার চেষ্টা করবে, তাদের স্যাররা যা দিয়েছে তারা দেওয়ার চেষ্টা করবে, 6 and 7, 6 and 7 এই দুইটা তারা তাদের সিলেবাসে যা আছে, সিলেবাস অনুযায়ী তারা এইগুলো করবে। আমি দেখাচ্ছি, যেমন 6 এর স্টুডেন্ট গুলা, যারা 6, তারা কম্পোজিশন, 6 এর জন্য কম্পোজিশন এখানে স্টুডেন্ট লাইফে পড়তে পারে। কম্পোজিশন 6 কম্পোজিশন পড়ে স্টুডেন্ট লাইফ ইম্পর্টেন্ট, নিউজপেপার ইম্পর্টেন্ট। তারপরে মাই ফেভারিট গেম আর মাই জার্নি বাই ট্রেন, এগুলো তো গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো 4টা-5টা না পড়লে কেমনে হবে, জার্নি বাই ট্রেন, এটা 6 এর জন্য। কিসের জন্য, 6 পড়বে এগুলো। আর লেটার পড়বে কি, লেটার বা ইমেল বা অ্যাপ্লিকেশন, এগুলো কি কি পড়বে, তো সে লেটার পড়তে পারে। লেটার গুলো কি কি পড়বে, লেটার পড়বে জয়েন টু পিকনিক, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, জয়েন টু পিকনিক পড়বে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন, টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশন এগুলো পড়বে, এগুলো ইম্পর্টেন্ট স্টুডেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। বা বাবার কাছে আস্কিং ফর
মানে এগুলো 6 এর। আর ক্লাস 7 পড়বে কি কি? 7 এর তো এই যে কম্পোজিশন আর এই যে ইমেল আর লেটার এগুলো সেম, 7 এর জন্য সেম। সেভেনের জন্য ইম্পর্টেন্ট হলো এখানেও জানি ভাই, যেমন ট্রেন, এখানে জানি ভাই বোট, কম্পোজিশন। জানি ভাই বোর্ড এগুলো পড়বে, জানি টানি পড়বে না, জানি ভাই বোর্ড, এম ইন লাইফ, এম ইন লাইফ ইউর ফেভারিট হবি, ফেভারিট হবি। এটা স্যারের উপরে ডিপেন্ড করবে, ক্লাসে স্যাররা কিভাবে তাদেরকে দেখাইছে। আমি জাস্ট ধারণা দিলাম। কম্পোজিশন সে কিভাবে লিখবে, কম্পোজিশন তার লিখতে হবে কমপক্ষে তার 200, এখানে ক্লাস 7 এর জন্য কমপক্ষে সে 200 ওয়ার্ড 6 এবং 200 ওয়ার্ড 7 এবং 6 200 ওয়ার্ড লিখবে। আর কি তাদের জন্য ইমেল বা এদের জন্য ইমেল বা অ্যাপ্লিকেশন, ইমেল বা অ্যাপ্লিকেশন এগুলা 7 ক্লাস 7 ইমেল তারা লিখতে পারে। ইমেল লিখবে, রাইট ডিসক্রাইবিং ইউর ফ্রেন্ড, রাইট ইমেল টু ডিসক্রাইবিং এইম ইন লাইফ সম্পর্কে, এইম ইন লাইফ ফ্রেন্ডকে লিখবে, এটা ডিসক্রাইবিং ফ্রেন্ডকে লিখবে, হ্যাঁ ফ্রেন্ডকে লিখবে। এরপর তারা লিখতে পারে হাউ টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, হাউ টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। এগুলো ইমেল, এগুলো কি ইমেল লিখবে। আর লেটার তারা লিখতে পারে ওই এটাই অ্যাপ্লিকেশন গুলো এভাবে লিখতে পারে যে টিচারকে বলবে যে সেটিং আপ কমন রুম, স্কুল লাইব্রেরি সম্পর্কে, সেটিং আপ স্কুল লাইব্রেরি, হেডমাস্টার ফর রিকোয়েস্টিং বাইং মোর বুকস ইন আওয়ার লাইব্রেরি। এটা থেকে ইম্পর্টেন্ট হলো মর্নিং স্কুল, এ কমন রুম সেটিং আপে, এটা হলো অ্যাপ্লিকেশন লিখবে, সেটিং আপে কম্পিউটার কমন রুম, সেটিং আপে কমন রুম, সেটিং আপে কমন রুম। তারপরে হলো মর্নিং স্কুল সম্পর্কে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হেডমাস্টার ফর রিকোয়েস্টিং শিফটিং ক্লাসেস ইন দ্য মর্নিং স্কুল। মর্নিং স্কুল এগুলো ইম্পর্টেন্ট লিখতে পারে। এখন আমি ক্লাস 6 এবং 7 কে বলি, 7 এর এবং 6 এর যে কলাম গুলো, এরপরে চেঞ্জিং সবগুলো আমি সেম জিনিস। 7 এর জন্য একটা এক্সট্রা জিনিস, এটার জন্য আমি 2-3 মিনিট মধ্যে ক্লাস শেষ করে দিব। 7 এর জন্য ন্যারেশন আসে। কি আসে? ন্যারেশন। আমার ক্লাস 10 আমি লেখা, আমার এই যে ইউটিউব আইনল ইডোজনের মধ্যে 10 নম্বর ক্লাসে পার্ট 1 এবং পার্ট 2 স্টুডেন্ট ভালো করে দেখবে। ভালো করে দেখলে তাদের ন্যারেশনটা ক্লিয়ার হবে এবং ডিটেইলস দেওয়া আছে এখানে। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। সবার পরীক্ষা ভালো হোক এই আশা রেখে আসসালামু আলাইকুম।